ইমরান সাহেবের দিক। তিনি তো চুপচাপ হয়ে গেলেন ভাবি সাহেবা। বল বন্ধ করে দিলেন যে এখন থেকে আপনার সাথে পরামর্শ করতে হবে। হাস্যোজ্জ্বল ইমরানের দিকে তাকাতেই বোঝা গেল তার চোখে মুখে উচ্ছ্বাস। কথায় হেরে যাওয়ার পরও এমন উচ্ছ্বাস স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে এমন ধারওয়ালা সহধর্মিণীকে পেয়ে সে মুগ্ধ। ইমরান হেসে বলল, আপনারা আমাদের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ সাহেবকে চেনেন? সবাই বলে উঠল, জি। মিনহাজ সাহেব আমার শ্রদ্ধেয় শ্বশুর, মোনাশা ওনার একমাত্র মেয়ে। মাঝার খুব বিশ্রীভাবে বলল। মিনা সাহেবের বেশ টাকা, ওনার কিসের অভাব পড়েছে? মোনা একেবারে মাঝারের চোখের দিকে তাকিয়ে বলে, অভাবটা কারো নয়, মেন্টাল অ্যাটাচমেন্ট। আমি স্বেচ্ছায় বিয়েটা করেছি। আই নিড আ কিং লাইক ইমরান শরীফ খান অ্যান্ড হি নিডস আ কুইন লাইক মি। মজার ব্যাপার হচ্ছে ইমরান শরীফ খানের সহধর্মিণী হওয়ার যোগ্যতা শুধুমাত্র মোনাশা ইকবালেরই আছে। সৃষ্টিকর্তা তাই লিখে রেখেছেন ভাগ্যে। ইতিহাস পড়েননি? এক রাজ্যের রাজার সঙ্গে অন্য রাজ্যের রাজকন্যার বিয়ে হতো। এটা তো খুব সাধারণ ব্যাপার। এখানেও ঘটনা একই, সালটা ভিন্ন। ইতিহাসে ছিল 1500-1600 শতকের কথা, আর এখানে 21 শতাব্দী। ইতিহাস পুনরাবৃত্তি হলো রাজা ইমরান শরীফ খানের সাথে রাজকন্যা মোনাশা ইকবালের বিয়ে। সম্ভব অসম্ভব কিছু না। এখন আবার দ্বিতীয় বিয়ে টানবেন না। রাজারা একাধিক বিয়ে করতে পারে, তবে কোন রানী সবচেয়ে প্রিয় সেটাই মুখ্য বিষয়। হাসছে উপস্থিত অনেকেই, প্রশংসা করছেন। মোনা পাশ কাটিয়ে উঠে চলে আসার সময় বলল, ডিনার করে যাবেন সবাই, আমি একটু আসছি। ইমরান সাহেব, ওপরে একটু কাজ আছে, যাব? অবশ্যই, প্লিজ। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জাফর সাহেব হেসে বললেন, শি ইজ ফ্যান্টাস্টিক। আমি তো ভাবির আত্মবিশ্বাস দেখলাম। অভিনন্দন মিস্টার খান। বিয়ের জন্য তো অবশ্যই সাথে এমন একজন গুণী প্রতিভাবান সহধর্মিণী পাওয়ার জন্য। কথার কি ধার। ইমরান মাথা নেড়ে খানিকটা হাসলো, তবে নিজেই কিছুটা চমকে আছে। মোনার এই দিকটা তার অজানা ছিল। এভাবে তাক লাগিয়ে দিল, ভয় হচ্ছে নিজের ভবিষ্যৎ নিয়ে। নাকানি চোপানি খাইয়ে ছাড়বে এই মেয়ে। ছোট্ট মোনা আর এই মোনা আকাশ পাতাল তফাৎ। অকপটে বলল স্বেচ্ছায় বিয়ে করেছে, অথচ বিয়ের দিন মুখখানা দেখলে যে কেউ বলতো 1 ঘন্টা মেরে এরপর পরীক্ষা দেওয়াতে বসিয়েছে। সবই আসলে ভাগ্যের লিখন। দেখতে দেখতে সপ্তাহ পেরোলো। সন্ধ্যার নাস্তা সেরে ঈশান এবং মোনা দুজনই ড্রয়িং রুমে ক্যারাম খেলছে। সামান্তা আজ শ্বশুরবাড়ি ফিরে গিয়েছে, কদিন পর আসবে। মা ফোনে জানানোর পর হঠাৎ করে চলে এসেছিল মামার বিয়ের কথা শুনে। ঈশান ফ্রেঞ্চ ফ্রাই খেতে বায়না ধরলে রাবিয়া ঈশানের হাতে দিয়ে বলল, ভাইয়া, খালাম্মা কইছে মাস্টার রেসকে আইতে মানা কইরা দিতে। তাই ঈশানের ম্যাথ স্যার আসার কথা, এক্সাম চলছে, নিষেধ কেন করতে হবে? এই সময়টা স্যার না আসলে ম্যাথের ওয়ার্ড প্রবলেম নিয়ে ঝামেলা হবে। এমনিতেই জিওমেট্রি কঠিন লাগে। ঈশান খেলা থেকে উঠে দাঁড়ায়, মোনার দিকে তাকিয়ে বলল, মা উপরে যাবে, ফুপির কাছে যাব। স্যার সুস্থ আছে কিনা একবার জিজ্ঞেস করব। হঠাৎ নিষেধ করতে বলছে কেন? মোনা মাথা ঝাঁকাতেই দুজন সিঁড়ির কাছে এলো। আইরিন সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, বাবা, আমি তোমার টিচারকে নিষেধ করতে চাইছিলাম কাল থেকে পড়ো। আজ তো মা একা, তোমার সামান্তা আপু নেই, চাচি আম্মু নেই, বোর লাগবে না মায়ের? ঈশান ততক্ষণে বুঝতে পারল, তারও মাথায় এলো যে ইস, কেন যে এই কথা নিজ থেকে ভাবনায় আসেনি। জিহবায় কামড় দিয়ে বলল, আচ্ছা ফুপি। তখন জোরালো স্বর কানে আসলো, না ঈশান, টিচার আসুক, আমি মায়ের কাছে আছি, তুমি পড়তে যাও। জিওমেট্রিতে তোমার প্রবলেম না, রিভিশন বাবাকে প্রয়োজন। দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরলো, বলে উঠল, গুড ইভিনিং পাপা। গুড ইভিনিং বাচ্চা, যাও পড়তে যাও। নাস্তা করেছো? জি পাপা। ইমরান মাথা নেড়ে মোনার দিকে তাকিয়ে বলল, শুভ সন্ধ্যা মোনালিসা। মোনা ঘাড় কাত করে সৌজন্যমূলক হাসলো। সোফায় বসে হালকা নাস্তা সেরে আইরিনের সাথে কিছু ঘরোয়া আলাপ করে সিঁড়ি পেয়ে ইমরান ওপরে চলে গেল। আইরিন জোর করে মোনাকে ইমরানের পিছু পিছু পাঠালো। দরজার সামনে এসে মোনা দাঁড়িয়ে আছে, ভেতর থেকে দরজা আটকানো। দ্বিধা থেকে দরজা ঠক ঠক করতেই ভেতর থেকে খুলে গেল। দরজা খুলে ফোনে কথা বলতে বলতে ইমরান বারান্দায় চলে গেল। মোনা চুপচাপ সোফার কাছে বসে আছে। এর মাঝে চয়ন ফোন করেছে। ফোন কেটে দিয়ে মেসেজ দিয়ে জানালো পরে কথা বলবে।
এক সপ্তাহে কত পরিবর্তন জীবনে। এভাবে সেভাবে দিনগুলো কেটে গেলেও এখন বাবার জন্য মন খারাপ হচ্ছে, অতীতের সব মনে পড়ছে। বারান্দায় দাঁড়ানো মানুষটা সম্পর্কে তার স্বামী হলেও বড্ড অবহেলা করছে। গত 7 দিনেও পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারেনি মোনা। ঈশানের সাথে একেবারে মিশে গেলেও ইমরানের সাথে আছে ক্রোশ দূরত্ব। মোনার আবেগের বয়সটাকে অপমানে অভিমানে তিক্ত অভিজ্ঞতায় ভরিয়ে তুলেছে। এসব ভাবতে ভাবতে গড়িয়ে পড়ছে অশ্রু। আচমকা ভারিক্কি গলা শুনে মাথা তুলল। নাও, তোমার বাবা ফোন দিয়েছে, কথা বলো। মোনা বাবার ফোন পেয়ে খুশিতে নেচে উঠল। ভিডিও কলে বাবাকে দেখে কেঁদে দিল। মিনহাজ হাসছে ওপার থেকে। কেমো শুরু করার আগে মেয়ের সাথে কথা বলে নিক, এরপর কি থেকে কি হবে তা তো অজানা। মিনহাজ মেয়েকে বলল, আমার শাহজাদের কি মন খারাপ? ফুপিয়ে উঠল মোনা। বুকের ভেতর কেমন যেন করছে, অজানা ব্যথা। এর আগেও তো বাবা বাইরে গিয়েছে, এমন তো লাগেনি। মিনহাজ মন খারাপ করে বলল, এভাবে কাঁদলে আর ফোন দেব না। না, আমি আর কাঁদবো না, কথা বলবো। বাবা, কখন আসবে তুমি? সময় হলে আসবো মা। মোনা কিছু একটা ভেবে বলল। আমাকে এখান থেকে নিয়ে যাবে? মিনহাজ চমকে গেল। খাটে বসা ইমরান নিষ্পলক তাকিয়ে আছে মোনার দিকে। এমনটা তো আশা করেনি। মিনহাজ স্বাভাবিক থেকে বলল, হ্যাঁ, আমি আসলে বেড়াবে তুমি আমার কাছে 2 দিন। না, বেড়ানো না, তবে একেবারে। আমা কি বলে এসব? এখন ওটাই তোমার বাড়ি? আল্লাহ পাপ দিবে মা। বাবা, ফুপি কষ্ট পাচ্ছে, আমি ওনার সাথে থাকলে ঝামেলা বাড়বে। জোর করে সংসার হয় না বাবা। খাট থেকে দাঁড়িয়ে পড়েছে ইমরান। বাবা মেয়ের মাঝে আলাপ চলুক, এর মধ্যে থেকে বাধা হওয়ার ইচ্ছে নেই। তার উপস্থিতিতে হয়তো নিজেদের আলোচনা বাধাপ্রাপ্ত হতে পারে। ইমরান দরজা পর্যন্ত যেতেই মোনা বলে উঠল, দাঁড়ান ইমরান সাহেব। থমকে গেল ইমরান। মিনহাজ কলে। সে ভেবেছিল ইমরান অনুপস্থিত। লজ্জা পেল ভীষণ। মোনা বলে উঠল, আপনার আমার প্রতি কোনো অনুভূতি নেই, সে কথা বহুবার বলেছেন। বাবাকে কেন জানাননি বিয়ের আগে? তাহলে তো বাবা জোর করে আমাদের বিয়ে দিতেন না। মিনহাজ ফোনে মেয়েকে বোঝাতে গেল। মোনা, তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে বলছি বাবা? তুমি হয়তো জানো না বাবা, তোমার ছোট্ট মোনার জীবনে প্রথম প্রেম আসে ইমরান সাহেবকে দেখে। তোমাদের এই ভদ্র সভ্য ইমরান সাহেব বহুবার সমাজের খাতিরে আমাকে নাকচ করেছে। তাতে আমার দুঃখ নেই, সবারই মান সম্মানের ভয় থাকে। তবে তিনি কি জানেন, তার অপমানের ভার নিতে না পেরে আমি মোনা হসপিটালের বেডে কটা মাস ছিলাম? তিনি কি জানেন সেই অ্যাক্সিডেন্টের দাগ আজও আমি বয়ে বেড়াচ্ছি? বাবা, আমি ছটফট করেছি তোমার কাছে যে এই মানুষটার জন্য। তুমি বুঝতে পারোনি ঠিক কতটা অপমান করেছিল আমায়। তা যদি আমি তোমাকে বলতে পারতাম, তবে তুমি কখনোই তাকে মেয়ের জামাই বানাতে না। মিনহাজ অ্যাক্সিডেন্টের কারণ শুনে কিছুটা থমকে গেলেও পরিস্থিতি সামলে বলল, সবই বুঝলাম। ভুলকে তোমার বাবা চিরজীবন ভুল বলেছে, অন্যায় তোমার। নিজের বয়সের দ্বিগুণ কাউকে পছন্দ করেছো, সেই মানুষটা তোমাকে দূরে সরিয়ে দেওয়াটা তার বুদ্ধিমত্তা। নতুবা আজ দুজনই কলঙ্কিত হতে। তখন সম্পর্ক ঘটলে তা হতো অসম্মানজনক। ইমরান তো তোমাকে বিপদে ফেলেনি, ওটা তোমার ভাগ্য। ওর জায়গায় সৎ যে কোনো পুরুষ থাকলে তাই করতো। সেই পরিস্থিতিতে তুমি যেভাবে বলছো ইমরান অপমান করেছে, তোমার কি মনে হয় ওর কি করা উচিত ছিল? সে যদি অপমান না করে তোমার সাথে সাই দিয়ে এমন অন্যায় করতো, তবে আই মেনশনড হিম অ্যাজ পারভার্ট। অথচ এখনের সম্পর্ক আমার সম্মতিতে, আমার উপস্থিতিতে হয়েছে। এখনের সম্পর্ক আমার সম্মতিতে, আমার উপস্থিতিতে হয়েছে, যা ঝকঝকে কাচের মতো স্বচ্ছ। আমি ইমরানকে শ্রদ্ধা করি তার বিচক্ষণতার জন্য। তোমার উচিত স্বামীর কথা মেনে চলা, তাকে উচ্চাসনের সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করা। যেভাবে কথা বলছো খুবই অসম্মানজনক, অসৌজন্যমূলক। ইসলাম বলে, আল্লাহ যদি ওনার পরে কাউকে সিজদা করতে বলতেন, তাহলে হয়তো স্ত্রীদেরকে তাদের স্বামীকে সিজদা করার অনুমতি দিতেন। তবে আমার শিক্ষায় কি ঘাটতি ছিল? মোনা কাঁদছে। বাবাও আজ এই মানুষটার পক্ষ নিলেন। মোনাকে কেউ বুঝলো না। ইমরান কাছে এসে মোনার কাছ থেকে ফোনটা নিয়ে মিনহাজকে বলল, মেয়ের সাথে কথা বলবে জানালে, তাই কথা বলতে দিলাম। বকা দিতে তো দেইনি। ব্যাপারটা যেহেতু আমাদের দুজনের, আমরাই সামনে নেব ইনশাল্লাহ। দুশ্চিন্তা করো না মিনাজ ভাই, বিশ্রাম নাও। আমি তোর শ্বশুর, ভাই কি? এতক্ষণ অপেক্ষা করছিলাম তুই একবার ভাই বলবি আর তোর জ্ঞাতি গোষ্ঠী উদ্ধার করব। কাল থেকে কিছু সম্বোধন করে ডাকিসনি। আচ্ছা, আর বলবো না, পরে কথা হবে। আমার ঘরের ব্যাপার আমি সামলে নেব।
মোনাকে রুমে কান্নারত রেখে ইমরান ফোন নিয়ে বারান্দায় যেয়ে বলল, ওর অ্যাক্সিডেন্ট আমার জন্য হয়েছিল, তা তুমি জানতে? না, আজ জানলাম। জানলে সেদিন তোকে খুন করতাম বিয়ে না দিয়ে। মেয়েকে বুঝ দিচ্ছি, কিন্তু কি এমন করেছি যে আমার মেয়ে মরতে বসেছে? দেখছি আমি অনেক রাগ তোমার মেয়ের আমার উপর, দেখি কতটুকু মন ভাঙাতে পারি। রাখছি, চিন্তা করো না। আব্বা ডাক। কি সব বলো, সুস্থ হয়ে এসো, ডাকবো ইনশাল্লাহ। নয়নকে মিস করছি। ও থাকলে ঠিকই তোর মুখ থেকে আব্বা ডাক বের করতো, সাথে 2 লাইন কালামানিক নিয়ে গানও গেয়ে দিত। ইমরান এবং মিনহাজ দুইজনই হেসে দিল। কিছু মুহূর্ত প্রকৃতপক্ষে সুন্দর, অতুলনীয়, একবার হারালে আর ফিরে আসে না। নীরবে আকাশের দিকে তাকিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। অ্যাক্সিডেন্টের কারণ ইমরান ছিল, আগে ব্যাপারটা নিশ্চিত হওয়া প্রয়োজন। নয়ন জানিয়েছে মোনার অ্যাক্সিডেন্ট হয়েছে, ইমরান দায়ী তা কেন জানায়নি? ঘটনা জানতে হবে। নীরবে নিভৃতে মোনার পাশে এসে বসলো। মেয়েটা চুপচাপ চোখের পানি ফেলছে। তুলতুলে নরম মেয়েলি ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিল। অর্ধাঙ্গিনীর কষ্ট কমাতে পারবে না এতটুকু সহজে উপলব্ধি করতে পারছে, তবে কষ্টের ভাগিদার হয়ে না হয় মেয়েটার মুখে হাসি ফোটানো হোক। ধীর গলায় ভেবে প্রশ্ন করল, অ্যাক্সিডেন্ট কখন হয়েছিল? টুপটুপ করে মোটা অশ্রু পড়ছে ইমরানের হাতে। অপেক্ষা করছে মোনার মুখ থেকে বেরিয়ে আসা প্রতি উত্তরে। নাক টানছে মোনা। নিষ্পলক তাকিয়ে আছে ইমরান। টেবিলের ওপর থেকে ফোন নিয়ে নয়নকে কল দিয়ে ফোন লাউডে রাখলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নয়ন, স্পষ্ট উত্তর দিবি, মোনালিসার অ্যাক্সিডেন্ট কখন হয়েছে? পুরোপুরি নিস্তব্ধতা গ্রাস করেছে চারপাশে। নয়ন ক্ষণিক বাদে উত্তর দিল, তুই যেদিন ফোনে অপমান করে বলেছিলি ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তামান্নার বিয়ের দিন ঝামেলার প্রসঙ্গ উঠিয়েছিল সেদিন। তোর কথা নিতে না পেরে পাগলের মতো অফিস থেকে ছুটে নেমেছিল। আমি নিচে ছিলাম, রাস্তা ক্রস করতে গিয়ে একটা গাড়ি এসে প্রচন্ড জোরে ধাক্কা দেয়। ছিটকে পড়ে রাস্তার আইল্যান্ডের উপর। মাথায়, বুকে এবং পেটের কাছে গভীর করে কাটা দাগগুলো পড়ে আছে। এখনো সেই কাটা দাগ বয়ে বেড়ায়। তোকে তো ছবি দিয়েছিলাম, যদিও যখন ছবি দিয়েছি বোঝার উপায় ছিল না আঘাত কোথায় লেগেছে। মিনহাজ ভাইয়ের ফোন থেকে যে ছবিগুলো তোর ফোনে পাঠিয়েছিল সেগুলোর অ্যাক্সিডেন্টেরই ঘা। সেদিন মিথ্যা বলেছিলাম আগের ক্ষত বলে। কি করেছিস নিজেই দেখে নিস। যদি সেই অধিকারটুকু আমার মেয়েটা তোকে দেয়। রাখছি। সংযোগ বিচ্ছিন্ন হলো। জমে প্রস্তরের মতো অনড় হয়ে আছে। ভেতরে কি চলছে? নয়নের পাঠানো প্রতিটি ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। এতটাই রক্তাক্ত ছিল, চেনার উপায় ছিল না। মুখমণ্ডল জুড়ে লোহিত রক্তের ধারা সেদিন চুইয়ে পড়েছিল। সেই ভিডিও দেখে নিজেই স্বাভাবিক ছিল না। সে রাতের কথা ইমরানের স্মৃতির পাতায় স্পষ্ট মনে আছে। নয়ন বেশ কয়েক বছর পর অকস্মাৎ একদিন ছবি আর ভিডিওগুলো ইমরানকে রাতে পাঠায়। অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেছে। জানালার পাশে লাইট জ্বালিয়ে বসে এই ছবিগুলো দেখছিল। এসব ছবি দেখে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এরপর কিছুই মনে নেই। হাতের উপরিভাগ মোনার চোখের জলে একদম ভিজে চুপচাপ। হাঁটু গেড়ে বসলো মোনার পায়ের কাছে। দুহাত জড়িয়ে ধরে বলল, নিজের ক্ষতি করে আমাকে অপরাধী বানালে? সত্যি কি আমি দোষী ছিলাম? সেদিন কথাগুলো না বলে তো জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো আমার নামে নষ্ট করতে সবভাবে বোঝানোর চেষ্টা করেছি। কেন বোঝনি আগে? তোমাকে আমি সেভাবে নিজের করে সম্মান দিতে পারতাম না। এর চেয়ে জঘন্যভাবে আমি কোনো মেয়েকে অপমান করিনি মোনালিসা। তোমাকে এইভাবে কথা শোনাতে আমার খারাপ লাগেনি ভেবেছ? সোসাইটি মেনে নিত না। আর কিভাবে বোঝাতাম, কি উপায় বোঝাতাম আমি তোমাকে? জীবনের এই সন্ধিক্ষণে এসে আমি নিজের কাছে বড্ড অপরাধী হয়ে গেলাম মোনা। মাফ চাওয়ার ভাষা নেই। মোনা উঠে দাঁড়ায়। রুম থেকে বেরোনোর জন্য পা বাড়ালেই ইমরান এক ঝটকায় নিজের কাছে টেনে এনে বলে, দেখাও আমার অপরাধের চিহ্নগুলো। রেগে মোনা তিক্ত গলায় বলল, দিলাম না সে অধিকার। মোনা বেরিয়ে যাওয়ার পর মনে হলো বুকের মাঝখানে কেউ ধারালো অস্ত্র বসিয়ে দিয়েছে। সবসময় দোষী ইমরান কেন হয়? সব দোষের দায় তাকেই কেন নিতে হবে? নয়ন সব জানিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে তা জানিয়েছে, অথচ কারণটা যে ইমরান ছিল তা কেন জানায়নি এতদিন? তাহলে সেই দিন বিয়ে করার আগে আলাদাভাবে মাফ চেয়ে নিত। বিয়েতে মত না দিলে মিনহাজ ভাইকে বুঝিয়ে বিয়েটাই করতো না। এত বড় দায় মাথায় নিয়ে ঘুরবে।
সচরাচর কাউকে এভাবে আঘাত করেনি যে কেউ মরতে বসবে, অথচ এমন একজনকে আঘাত করলো যাকে সবার চেয়ে আড়ালে রেখেছিল তারই ভালোর কথা ভেবে। মাঝে মাঝে প্রকৃতিও প্রতিকূলে চলে যায়। ঈশানের রুমের দরজায় হালকা টোকা দিল। ঈশান দরজা খুলে মোনাকে দেখে প্রাণবন্ত হাসি দিয়ে ভেতরে আসতে বলল। পড়ার টেবিলে ছিল ঈশান, বইটা রেখে খাটে বসলো মোনার সাথে। গালে কান্নার দাগ দেখে বলল, পাপার সাথে ঝগড়া হয়েছে। মোনা ওপর নিচ মাথা নাড়ে। ঈশান হেসে বলে, আমার পাপা যে ঝগড়া করতে জানে তাই তো জানতাম না। ওড়না চোখ মুছে মোনা বলল, কেন মনে হলো তোমার পাপা ঝগড়া করতে পারে না? পাপা তো কথাই কম বলে, ঝগড়া করতে হলে কথা অনেক বেশি বলতে হয়, লজিক দেখাতে হয়। অন্যদিকে পাপাকে বেশিক্ষণ কথা বলতে দিলে দেখবে পাপা টপিক ছাড়া কথা বলতে পারে না। টপিক নিয়ে পাপার যে কোনো বিষয়ে কথা বলা জোস, কিন্তু টপিক ছাড়া পাপা চুপচাপ শুনতে পছন্দ করে। এনিওয়ে, তুমি কি চা কফি কিছু খাবে? না। আহা মা, মন খারাপ করো না তো। সারাদিন তুমি অনেক খুশি ছিলে, রাতটাকে এইভাবে স্পল করো না। ছাদে যাবে? মোনা মাথা চাকাতে ঈশান মোনার হাত ধরে টেনে উঠালো। দুজন মিলে ছাদের উদ্দেশ্যে রওনা হলো। ঝিরিঝিরি বাতাস, মোনার গায়ে চাদর ছিল, এরপরও ঠান্ডা লাগছে। এর মাঝে দুটো হাঁচি সারা হলো। ঈশান নিজের গায়ের হুডি খুলে বলল, তুমি কি আমাদের বাপ বেটার খেয়াল রাখবে? মা বলো তো, ওটা তোমাকে দেখে দেখে রাখতে হবে। নাও হুডিটা পরে এর উপর চাদর পরো। অ্যাজমা আছে তোমার? মোনা হেসে বলল, মাঝে মাঝে আমার হুডি লাগবে না। প্লিজ পরো। তোমার ঠান্ডা লাগবে যে। হুডিটা এতই গরম যে চাদর তোমার লাগবে না, ওটা আমায় দাও। মোনা ঈশানকে চাদর দিয়ে ছাদের কর্নারে এসে দাঁড়ায়। ঈশান আকাশের দিকে তাকিয়ে বলল, মা জানো, আজ আমি আমার জীবনের সেরা একটি দিন কাটিয়েছে। কেন? আমার বয়স 18। এই 18 বছরে আমি কাউকে মা বলে রাখতে পারিনি। তুমি হয়তো খেয়াল করনি, আজ তোমাকে সারাদিন মামা করেছে। আমি তোমার সাথে সহজ হতে পারলেও তুমি সহজ হওনি, স্বাভাবিক হতে পারছো না। স্বামীর প্রথম পক্ষের সন্তানকে কেউই নিজের সন্তান ভাববে না। ইভেন আমার জায়গায় অন্য কেউ হলেও তোমায় মা ডাকতো না। কিন্তু জানো তো, আমার মা ডাকার বড্ড লোভ। আমি মিসেস কাকনকে মা চাইলেই ডাকতে পারতাম, তবে প্রশ্ন হলো ডাকিনি কেন। মোনা অবাক চোখে প্রশ্ন করল, কেন ডাকনি? তুমি কদিন পেয়েছিলে তোমার মাকে? 4 বছর। তার মানে জানো মায়েরা কেমন হয়? হুম। আমার কল্পনায় মায়েরা সন্তানদের কোলে নেয়, আদর করে, খাইয়ে দেয়, গল্প শোনায়, গোসল করায়, দুষ্টুমি করলে বকুনি দেয়, পিঠে লাগায়, ঘুরতে নিয়ে যায়। এর যে বড় কথা, মায়ের শরীরে মামা গন্ধ থাকে। আমি তো এসব কিছুই পাইনি মিসেস কাকন থেকে। তবে সে আমার মা হলো কি করে? বায়োলজিক্যাল মা তো যে কেউই হতে পারে। দেখো না, রাস্তায় ফুটপাতে কত বাচ্চা, কিন্তু মায়ের মতো মা কজন হতে পারে? আমি যখন ছোট থাকতে মিসেস কাকুনের সাথে একবার দেখা করেছিলাম, তার কোলে যেতে চেয়েছিলাম, আমাকে কোলে নেয়নি। তখন আমার বয়স 5। ইতালি যাওয়ার আগে কষ্ট পেয়েছিলাম। কোলে না নেওয়ার কারণ ছিল ছোট মানুষ, সাজ পোশাক নষ্ট করে ফেলে যদি। এরপর তার পাশে বসে চামচ দিয়ে খেতে দিয়েছিল রেস্টুরেন্টে। আমি লুকিয়ে তার গন্ধ শুকেছিলাম। মা বিশ্বাস করো, উদ্ভট পারফিউমের গন্ধে আমি ওখানে বসে হাঁচি দিতে দিতে অসুস্থ হয়ে পড়েছি। বলো, ওই মহিলা মা হওয়ার যোগ্য? মোনা ঈশানের কথা মনোযোগ দিয়ে শুনতে শুনতে কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে খেয়ালই করেনি। ঈশান মোনার চোখের পানি মুছে বলল, প্রশ্ন করো, তোমাকে কেন মা ডাকলাম? কেন? প্রথম তোমাকে মা ভেবেছিলাম প্রায় 4 বছর আগে। পাপার পেছনে ঘুরে ঘুরে গোয়েন্দাগিরি করে পাপার ফোনে তোমার ছবি দেখেছে। পাপা পরিবারের বাইরে কোনো মেয়ের ছবি ফোনে রাখে না। তোমার ছবি দেখে সন্দেহ হলো। আমার ছবি? পাপার ফোনে প্রথমে গ্যালারিতে থাকতো, এরপর অ্যাপস লোকে। মোনা বেশ অবাক হলো। ইমরানের ফোনে মোনার ছবি কেন ছিল? ঈশান পুনরায় বলে উঠল, আমার আরও একজন বেস্ট ফ্রেন্ড আছে, সিক্রেট হোল্ডার। যদি বলো কাউকে বলবে না, তাহলে তার নাম বলবো। প্রমিস? মোনা ভ্রু কুঁচকে হেসে বলল, প্রমিস। নন চাচ্ছ? ওনাকে তোমার ছবিটা পাঠাতেই উনি বলল তুমি পাপার পছন্দের মানুষ, তবে এটা যেন টপ সিক্রেটই থাকে। জানো মা, তোমাকে ছবিতে প্রথমে খুব মন খারাপ হয়েছে। স্টেপ মাদার সম্পর্কে সবার বলা কথাগুলো মনে গেঁথে গিয়েছিল। কেঁদেছিলাম সেদিন সারা রাত, এই ভেবে যে পাপা আমার থেকে দূরে সরে যাবে।
তবে তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে। তুমি একটা সবুজ শাড়ি পরা ছিলে, হয়তো কোনো অনুষ্ঠানে গিয়েছিলে। এরপর দ্বিতীয়বার দেখলাম রবীন্দ্র সরোবরে। আমাকে তুমি সেদিন নিজ হাতে খাওয়ালে। সেদিন বাসায় এসে নয়ন চাচুকে ফোন দিয়ে কেঁদেছি। বলেছিলাম মা হিসেবে আমার তোমাকেই চাই। চাচু বলেছিল পাপা রাজি হবে না। এটাও জানালো তুমি চাচুর ভাগ্নে। আমি তো অবাক হলাম তুমি মিনহাজ আঙ্কেলের মেয়ে শুনে। চাচু বলল পাপা যদি কখনো রাজি হয় তবে আমি যেন দ্বিমত না করি। সেদিনের পর থেকে প্রতিদিন দোয়া করতাম। এরপর তো তোমার সাথে আমি লুকিয়ে চুরিয়ে যোগাযোগ করি। তুমি তো অনেক কিছুই জানলে, কিন্তু এটা জানলে না আমার মানি। এখন তোমাকে আমার হুডি দিয়েছি কেন জানো? কেন? তোমার চাদর পরার লোভ সামলাতে পারিনি। কেমন মায়ের মতো আমার একটা মা ভীষণ লাগতো। আমার কাছে সব আছে, শুধু ছিল না মা। এখন সব আছে। তুমি অ্যাডজাস্ট করতে সময় নেবে নাও, কিন্তু আমাকে একটু এনজয় করতে দাও প্লিজ। মোনা দুহাত বাড়িয়ে দিল। ঈশান এক কদম পিছিয়ে গিয়ে বলল, আমি কিন্তু ছোট নেই মা, অ্যাডাল্ট। সবার সামনে ধরো। আগে ছেলে হিসেবে পুরোপুরি মেনে নাও আমাকে, যেন বাড়ির প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে ঈশান মোনার সন্তান। ঈশান কাঁদছে আর হাসছে, মোনা কাঁদছে। ঈশানের পাপা যেমন, তেমন ঈশান ছেলে হিসেবে শ্রেষ্ঠ। এত সুন্দর তার শিক্ষা, হয়তো বাস্তবতা থেকে শিখেই ছেলেটা এত বুঝতার। ঈশান নিজের চোখ মুছে মোনার চোখ মুছে দিল। আচানক বলল, মা, কেমন একটা আওয়াজ হচ্ছে না? হ্যাঁ, কেমন যেন পানির আওয়াজ। এসো তো। ছাদের দক্ষিণ পাশটাতে গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখি সুইমিং পুলে ইমরান সাঁতরাচ্ছে। ঈশান চিৎকার দিয়ে উঠল পাপা বলে। মোনা হকচকিয়ে গেল, ছুটল সিঁড়ির দিকে। মোনাও পিছু ছুটল। পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলে ফেলেছে ছেলে। ফুপি, চাচু, তোমরা দেখোনি পাপা পুলে নেমেছে? নয়ন এসেছে বেশ কিছুক্ষণ। ইমরানের সাথে ফোনে কথা হবার পর মিনহাজ ফোন করে দুশ্চিন্তা করছে, তাই নয়ন ছুটে এসেছে। ঈশানের চিৎকারে সকলে ভয় পেয়ে গেল। ওর পেছন পেছন ছুটল বাকিরা। পুলের সামনে গিয়ে ঈশান চুপ করে দাঁড়িয়ে আছে। ছেলের চিৎকার শুনে মাথা তুলে ছেলেকে দেখে কাছে এগিয়ে এলো। পানির ভেতরে ডুবে থাকা পুরনো বদ অভ্যাস। যখন কষ্ট বেশি পায় এই কাজটা সবচেয়ে বেশি করে। পারিবারিক ডাক্তার বেশ কয়েকবার বারণ করেছে এই কাজ না করতে। আজ আবারও একই কাজ করছে। আগে যখন কষ্ট পেত এভাবে পানিতে ডুবে থাকতো। নিউমোনিয়া হলো, অ্যাজমা এখন নিয়মিত সঙ্গী। এরপরও এই অভ্যাস গেল না। পুরো বাড়ির সবাই পেছনে দাঁড়িয়ে, ছেলের হাতে তোয়ালে। পানি থেকে উঠে ছেলের থেকে তোয়ালে নিয়ে বলল, কি হয়েছে বাবা? এনি প্রবলেম? সবাই এখানে কেন? আইরিন ধমকে বলল, তুই বাংলাদেশের আসার আগেই তো ডাক্তার দেখিয়েছিস। আজমার সমস্যা কি একেবারে চলে গিয়েছে? শীত আসি আসি করছে, একবার যদি সমস্যা বাড়ে নেবুলাইজারের সাথে ঘুরতে হবে। এই বরফ পানিতে কি সুখ সাঁতরাচ্ছিস? মাঝে মাঝে কোন ধরনের পাগলামি করিস ইমন? মাথা মুছে মুখ মুছে ছেলেকে বুকে জড়িয়ে কপালে চুমু দিয়ে বলল, এত দুশ্চিন্তা পাপার জন্য? কিচ্ছু হয়নি, মনে হলো একটু সুইমিং করলে ভালো লাগবে, তাই বলে নেমেছি। চলো উপরে। নয়ন, কখন এলি? বাগেরে যাও, খাবার রেডি করো, একসাথে খাবো। আপা, তুমিও ঈশান হলে? দুশ্চিন্তা হয় না? এরাতে পুলে কি? পুল তো সুইমিং এর জন্যই। নয়ন বলে উঠল। তুই মনে হয় ভুলে যাচ্ছিস তোর মেডিকেল হিস্ট্রি। ইমরান চোখ রাঙাতেই নয়ন থেমে গেল। আইরিন বিরক্তি নিয়ে নাক মুখ কুচকে বলল, তোর মনাঞ্চরের জন্য নেমেছিস? জানলে তো এবার ছুটে এসে নিজের হাঁটু ব্যথা বাড়াতাম না। না, নয়ন কথা কেড়ে নিয়ে বলল, উল্টা হোটেল থেকে 3-4 জন ওয়েটার আনিয়ে বারবিকিউ পার্টি লাগিয়ে দিতাম। তুই সুইমিং পুলে দাপিয়ে বেড়াতি আর নাচতি। আমরা বারবিকিউ খেতে খেতে বলতাম, নাচ মেরি বুলবুলি কা পয়সা মিলেগা, কাহা কাধার সন হামনে ऐसा মিলেগা। ভাই বোন তাদের বউ সোহান, ঈশান এবং নিজের সদ্য বিবাহিত স্ত্রীর সামনে এমন অপমানে ইমরান চক্ষু রক্তিম বর্ণ করে বলল, বিহেভ নয়ন, এখানে বাচ্চারা আছে, বাড়ির আরো লোকজন আছে। নয়ন মুখ ভেঙচি দিয়ে আইরিনকে বলল, আপা ক্ষুধা পেয়েছে, ভেতরে এসো তো। ঈশান, সোহান, মোনা, বাচ্চারা তোমরা সবাই আসো। সরি আঙ্কেল তোমাদের জন্য ফর্মুলা মিল্ক আনতে ভুলে গিয়েছে। আপাতত চকলেট দিয়ে চালিয়ে নাও। চকলেট এনেছি। কিভাবে ইমরানকে নাস্তানাবুদ করতে হয় তা নয়নের একমাত্র জানা।
সকলে বাড়ির ভেতরে গেলেও আইরিন চুপচাপ দাঁড়িয়ে আছে। ইমরান বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আবার যাওনি কেন? মোনার সাথে সহজ হচ্ছিস না কেন? বোনকে এড়িয়ে ইমরান সামনে আগাতে আগাতে বলল, ওসব নিয়ে পরে কথা বলবো, আমাকে সময় দাও। পেছনে সিঁড়ি দিয়ে সরাসরি নিজের রুমে চলে গেল। সামনে দিয়ে গেলে পুনরায় নয়নের কোন কথার মারপ্যাচে পড়বে তার ঠিক নেই। যতই নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে চাইছে, ততই যেন ব্যাপারটারও ঘোলাটে আকার ধারণ করছে। রুমে এসে কাপড় বদলাতে বদলাতে ভাবছে রাজ্যের চিন্তা। কাল নারায়ণগঞ্জ যেতে হবে, সবই ঠিক ছিল, কিন্তু মাথায় এক চিন্তা ঘুরপাক খাচ্ছে। দেশের সম্পদ, জাতির সম্পদ এই জামদানি, এমন একটি পণ্য যার পরতে পরতে মিশে আছে দেশের ঐতিহ্য, সংস্কৃতি। সুতরাং এই কাজ সবার হাতে তুলে দেওয়া অনুচিত। যার জামদানি নিয়ে ভরপুর আগ্রহ, সে ছাড়া জামদানির রন্ধ্রে কি কেউ পৌঁছাতে পারবে? সম্ভবই নয়। এত তো মেয়ে আছে কোম্পানিতে, কিভাবে বুঝবে দক্ষকে? এসব ভাবতে ভাবতেই ফোন কেঁপে উঠল। স্ক্রিনে নাম্বার ভেসে ওঠাতে ভাবলো এ সময় অফিস থেকে ফোন দেওয়া বারণ। অপরিচিত কে কল দিল। ফোন রিসিভ করতে ওপাশ থেকে শোনা গেল, বাহ, মোস্ট হ্যান্ডসাম সিঙ্গেল ফাদার এখন নাকি ম্যারিড। স্পষ্ট অনুভূত হচ্ছে অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন এবং কার্টিকট্রপিন দ্রুত রিলিজ হচ্ছে, যার ফলে রাগের প্রবণতা বাড়ছে। নিজেকে সংযত রেখে বলল, কেন, কোনো সমস্যা? অভিনন্দন। না, এত তাড়াতাড়ি একাকিত্ব ফিল হলো? ভালোবাসার দাবি করা মানুষটা বুঝি আর নিজেকে দমিয়ে রাখতে পারলো না। ইমরান হাসলো। তোমার মুখে এসব মানায় না মিসেস আরিফ। এখন বিয়ে করেছি, 2 দিন পর পুনরায় বাবা হব। প্রতিবার কি ফোন দিয়ে শুভেচ্ছা জানাবে নাকি? বাহ, এই বয়সে বাবা হওয়ার এত স্বাদ। তুমি যদি এই বয়সে এক এক জায়গায় সুইচ করতে পারো, তবে আমি হালালভাবে কাউকে নিজের সঙ্গী করে নিলে খারাপ কি? ইমরান, তুমি কিন্তু আমাকে অপমান করছো। আফসোস হচ্ছে মিস্টার বোস সেদিন ফোনে জানালেন তুমি নাকি ফিরতে চেয়েছিলে ইমরানের কাছে। আর অপমান কি সত্যি এখনো করেছি? আমার বাচ্চা ছেলেটা পর্যন্ত এসে বলে, পাপা আমার লজ্জা করে মানুষ যখন মিসেস কাকনের ভিডিও নিয়ে কথা বলে। ওপাশ থেকে নীরব কাকন। ইমরান সময় নিচ্ছে। দম টেনে চোখ বুজে ভাবলো কথা বাড়িয়ে লাভ নেই। স্পষ্ট চোখের সামনে ভেসে উঠছে ছুঁড়ে মারা ডিভোর্স পেপার। রাস্তায় সুপার শপের সামনে ছেলে কোলে দাঁড়িয়ে থাকা অসহায় ইমরান, যার এক হাতে ছেলের জন্য কেনা একটা ফর্মুলা বেবি মিল্ক দাম গুনতে হতো প্রতি মাসে। 17 বছর আগে ঠিক 750 টাকা। টিউশন করে ছেলের জন্য টাকা জমিয়ে খাবার কিনত। যত সব তিক্ত স্মৃতি ভেসে উঠছে। হাত জোর করে জারিফকে বলেছিল কাকনকে ছেড়ে দিতে। বুক ভরা কষ্ট নিয়ে সেদিন প্রতিজ্ঞা করেছিল জীবনে লড়ে যাবে যতক্ষণ না সফলতা আসে। কাকনের গলার আওয়াজে স্মৃতি বিচ্ছেদ হলো। ইমরান, ফিরে আসতে চাই তোমার কাছে। তোমার মতো সম্মান কেউ করে না। দুঃখিত, কাউকে কথা দিয়েছি তার মেয়েকে সযত্নে বুকে আগলে রাখবো আমৃত্যু। আমাকে ভুলে মনে রাখিনি। আর আমাদের ভালোবাসার চিহ্ন ঈশান। ইমরান সামান্য হেসে বলল, যাকে তুমি ভালোবাসার চিহ্ন দাবি করছো, সে অনেক আগেই ভালোবেসে আরেকজনকে তার জান্নাতের আসনে বসিয়েছে। নিজে দেখিনি, সহ্য হবে না, রাখছি। ইমরান ফোন কেটে চুপ করে খাটে বসে আছে। কেন ফোন দেয় কাকন? নিজের করা ভুলগুলোর জন্য নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করে মাঝে মাঝে। ঠিক সেই সময়টাতে মোনা রুমে ঢুকেছে। গাল ফুলিয়েই ঢুকেছে, কথা বলছে না। আলমারি খুলে কি যেন রাখছে। ইমরানকে অন্যমনস্ক দেখে তাকালো। আনত মাথায় ইমরান বলে উঠল, মোনালিসা, কাকন ফোন দিয়েছিল? মোনা থমকে গিয়ে চুপচাপ দাঁড়ায়। কারো মুখে শব্দ নেই, বাক্যটা গতি হারিয়েছে। ইমরান মুখ তুলে মোনার দিকে তাকাতেই দেখলো মোনা বারান্দার দিকে তাকিয়ে আছে। তবে কি মোনার কোনো ভাবমূর্তি নেই? আচানক ঘাড় ঘুরিয়ে ইমরানের দিকে তাকিয়ে বলল, আপনার সন্তানের মা ফোন দিতেই পারে। হ্যাঁ, তাই তো। কি মনে করে তোমাকে জানালাম জানি না, মনে হলো দরকার। খেতে চলুন, সবাই অপেক্ষা করছে। যাও, আসি। মোনা চুপচাপ বেরিয়ে গেল। ভাবতে থাকলো কিভাবে আগাবে জীবনে। এক জায়গায় আটকে আছে সকল সুতো। এদিকে ইমরান ভাবছে মোনার সাথে সহজ হওয়াটা বোধহয় এই জন্মেও হবে না। মেয়েটার সাথে কিছু জিনিস শেয়ার করবে ভেবেও তার অনীহার জন্য হলো না। হয়তো ইমরানের ব্যাপারে আগ্রহ হারিয়েছে। আইরিন আজ প্রচণ্ড রেগে আছে। খাবার টেবিলের প্রতিটি জিনিস ধূপধাপ করে রাখছে।
নিচে সবাই খেতে বসেই লক্ষ্য করেছে আইরিনের মেজাজ। নয়ন এবং ঈশান মিটমিটিয়ে হাসছে। ইমরান কথা না বলে বোনের কার্যকলাপ দেখছে। সবাইকে রাগ করে খাবার বেড়ে দিয়ে নিজে বসে জোরেই বলল, ইমন, এটা এমন মোনা আর তুই তুষির বাড়ি। তুষি আর ইস্তিয়াক ভাড়াটিয়া এই বাড়িতে। ঈশান ইতু হেড অফ দ্য ডিপার্টমেন্টে থাকুক, আর আমি হলাম এই বাড়ির ম্যানেজার। আব্বা মা তোকে দুই ভাড়াটিয়ারা দেখা রাখার দায়িত্ব আমার দিয়ে গেছে। এই বাড়িতে যদি কোনো নাপাক ময়লা আবর্জনা ঢুকতে আয়ে আমি জাটা দিয়া বাড়াইয়া ফরজ কামটা করুম। কালকাই দেখা নিবি। বোনের কথার ভাষাগত উচ্চারণ পাল্টে যাচ্ছে। ইমরান বিচলিত হয়ে বলল, কি হয়েছে? কেন তুই জানোস না? এতক্ষণ উপরে রসায় রসায় প্রেম লাভ করছিলি যে মনে ছিল না? ওই বাদব আমারে কেন ফোন দিয়া কয় আমি কালকে নতুন বউয়ের মুখ দেখতে আসবো? এতক্ষণে ইমরানের মাথায় এসেছে ঘটনা কি ঘটেছে তা। কাকন ঠিক কতটা বেহায়া আর নির্লজ্জ হলে আপাকে ফোন দিয়ে এইসব বলে সেটা ভাবতেই নিজের ঘেন্না লাগছে। বরাবরই আপাকে ফোন দিয়ে হাবিজাবি সব বলে জ্বালায়, আজও সেই কাজ করলো। ফোঁস করে দম ফেলে বলল, আপা, প্রেম করার বয়স আমার নেই। আমাকে ফোন দিয়েছে ঈশানের খবর নেওয়ার জন্য। স্বভাবতই আমি কথা বাড়াইনি, হয়তো আমার সাথে কথা না আগাতে পেরে তোমাকে ফোন দিয়ে এসে বলেছে। এসবের ব্যাপারে কিছু জানি না। আসুক, কালকে ছেটিয়ে তাড়াবো। এই রাবিয়া মাতিয়া, নতুন সলার ঝাড়ুটা দুইটা টাইট করে বাদ, আর জালি বেডটারে সারা রাত তেলে ভিজাই সুবা। ইমরান হেসে বলে, আপা, মুখে যাই বলো, তোমার শরীরে যে ভদ্রবংশের রক্ত আছে তা ভুলো না। নয়ন মুখ ভেঙচি দিয়ে বলে, তোর এখনো এত টান? টানের কি দেখলি? সম্মান করি। আপা ঝাঁটাবে বলায় আপাকে বংশ দেখিয়ে থামাচ্ছিস? কাউকে কিছুই করতে হবে না। ও আসলে আমাকে জানিও, আমি আসবো। ঈশান, খাও। ছেলের সামনে কিছুতেই অপসংস্কৃতির চর্চা চায় না ইমরান। আজকের রান্নার প্রতিটি আইটেম ছিল ভিন্ন। ইমরান অল্প সাদা ভাত নিয়ে চিংড়ি মাছের মরিচ খোলা নিল। অল্প একটু মুখে দিতেই অন্যরকম স্বাদের আভাস পেল। কাঁচা মরিচের ভর্তা, পালাচাও ভর্তা, শীতের সবজির একটা তরকারি, বেগুনের চাটনি, চিংড়ি দিয়ে কচুমুখী, সর্ষে, সব মিলিয়ে বাঙালি ঘরানার নানান পদ। সবাই খেয়ে মাশাআল্লাহ বলছে। ইমরান সব খাবার আজ চোখে দেখল। খাবার শেষে বলল, আজ খাবার কে রেঁধেছে? আইরিন বলে উঠল, মোনা। ইমরান একটি শব্দও করেনি। খাওয়া শেষে হাত ধুয়ে নয়নকে ওপরে আসতে বলল। মোনা চুপচাপ খাচ্ছে। ইস্তিয়াক বলে উঠল, ভাবি, রান্না সত্যি খুব মজা হয়েছে। আমি আপা আর তুষির রান্না ছাড়া সচরাচর কারোর রান্না কখনোই প্রশংসা করি না, তবে আপনার রান্না আম্মার রান্নার মতো, বিশেষ করে সর্ষে ইলিশটা। ভাইয়ার মনে হয় পছন্দ হয়েছে। এত চুপচাপ কখনো সব খাবার টেস্ট করে না। আইরিনও সহমত জানিয়ে বলল, ইমরান কিন্তু খাবার বেছে খায় মোনা। আমি তোকে ইচ্ছে করে বিকালে বলিনি, তুই রান্না আগ্রহ দেখালি তাই। সর্ষে ইলিশ আমাদের সবার পছন্দের, তাই ভাবলাম এটা যখন আছে এটা নিয়ে হলেও খেয়ে উঠবে। তবে খাবার নিয়ে কখনো দুটো কথা বলে না। যা দিবি খেতে পারলে খাবে, না খেলে চুপচাপ উঠে দুমুঠ নিয়ে। আজকের সব খাবার একটু একটু খেয়েছে, আমার খুব ভালো লেগেছে রে। মোনা খানিকটা অনিচ্ছায় হাসলো। ভেতরে চাপা কষ্ট প্রকাশ করতে না পারার যন্ত্রণায় এ যেন কঠিন অগ্নি পরীক্ষা। নিজেদের মাঝে বিশদ আলোচনায় দুইজনই বারবার এসে থমকে যাচ্ছে পরবর্তী ধাপে কিভাবে আগাবে ভেবে। এক পর্যায়ে ইমরান বলে উঠল, একটা উপায় আছে, কিন্তু কতটুকু উচিত হবে জানি না, বা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। কি? আমি যদি মোনালিসাকে ইনভলভ করি? কিভাবে? ওকে আগে তুই আর আমি তাৎপল্যতে নিয়ে যাব। ও কতটুকু বুঝে শাড়ি সম্পর্কে আমরা যাচাই করব। আমার মন বলছে ও জামদানির আদ্যপ্রান্ত অনেক কিছুই জানে। যদি আমাদের দুয়ে দুয়ে মিলে যায় তবে না হয় ওকে টিমে রেখে দিলাম। আমাদের টার্গেট হলো জামদানি নিয়ে নতুনভাবে কাজ করা। মোনালিসা তো আজ হোক কাল হোক এমনিতেই কোম্পানি চেয়ারম্যান পদে বসবে। নয়ন ইমরানকে থামিয়ে বলল, ওয়েট, ক্লিনার কর চেয়ারম্যান পদে বসবে মানে? ঈশান এবং মোনালিসাকে দায়িত্ব বুঝিয়ে আমি কিছু বছরের মাঝে অবসরে চলে যাব। ম্যাগনিফিকা মোনালিসা, টিউলিপের গার্মেন্টস মোনালিসাকে দেবো, আর সাদাত প্রপার্টিজ অ্যান্ড ইলেকট্রনিক্স পুরোটাই ঈশানের। কখন নিলে এই সিদ্ধান্ত? গতকাল রাতে। মোনা কি রাজি হবে? ওর উপর অনেক রাগ।
রাগ হয় তো স্বাভাবিক। সত্যিটা কেন বলছিস না? এতদিন যখন বলিনি, আর কখনোই বলবো না। আমার উপর রাগ করেছিস? না, বাদ দে ওসব কথা। ইমরান উঠে দাঁড়ায়। নয়ন স্পষ্ট বুঝতে পারছে রাগটা নয়নের উপর। রুমে পায়চারি করে পুনরায় বসে বলে, আচ্ছা নয়ন, আমার কি দোষ? আমার কি করা উচিত ছিল বলতো? ওর অনুভূতিতে সাড়া দেয়া? তবে সবাই পারফেক্ট বলতো আমাকে। ওকে প্রশ্রয় দিলে বলতো আমারও সুবিধা, সিঙ্গেল ফাদার, কোচিংয়ে পটাচ্ছি। তুই রাগ করে সেদিন বলিসনি আমি যেন দূরে থাকি? আমি নিজেকে আটকেছি। এখন কেন আমাকে এসব বলছিস? আমি তো মাফ চেয়েছি এটার জন্য। এখন কি এভাবেই সংসার করবি? বেশ কিছুক্ষণ চুপ। নয়ন উত্তরের অপেক্ষায়, মাথা ঝুঁকে বারবার আড়াল করছে কিছু একটা। নয়ন হাতের ফোনটা ইমরানের দিকে তাক করে হাতে ধরে রেখেছে। ইমরান মাথা তুলে জবাব দিল, এই প্রশ্ন বিয়ে হওয়ার পর থেকে এক টানা নিজেকে করেছে। বারবার মস্তিষ্ক একই উত্তর দিচ্ছে ফিরিয়ে। শেষে ভাবলাম জীবনটাই তো ভুলে ভরা। ও না হয় ভুল বুঝেই থাকুক, আমি ভুল ভাঙাবো না। এভাবেই সংসার হবে। এটা কি সম্ভব? নয়ন, এসব যখন ভাবি বুকের ব্যথাটা বেড়ে যায়। দেশে আসবো সম্পূর্ণ প্ল্যান করলাম, বাধাটা তুই দিলি। জানালি যেন দেশে না আসি, এলে মোনার অবস্থা আরো খারাপ হবে। মোনালিসার অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রমাণস্বরূপ রক্তাক্ত দেহ, হাত, মুখ, হাসপাতালের বিছানায় আমার ভালোবাসার মানুষটার ছবি। তোর কি মনে হয়েছিল সেদিন বলতো? আমি স্বাভাবিক ছিলাম সেই মুহূর্তে? 3 দিন পর আমার অমন অবস্থা শুনেও তোর মাঝে অপরাধবোধ কাজ করেনি? তুই তো চেয়েছিস মরেই যাই, তাই তো আমাকে ওর অমন ছবি দিলি। নয়ন আফসোস নিয়ে বলল, এভাবে বলতে পারলি তুই? ফোনের ওপাশ থেকে স্বর ভেসে এলো। অপ্রত্যাশিত ছিল তা। কখন নয়ন ভিডিও কলে মিনহাজকে রেখেছে অজানা ছিল ইমরানের। ঘাবড়ে গেল ইমরান। মিনহাজ বলে উঠল, ইমরান, তুই সেদিন এজন্যই স্ট্রোক করেছিলি? মিনাজ ভাই তুমি? কথার উত্তর দে। মিথ্যা জানতাম আমি? আমি জানি না, নয়ন জানায়। শালা সবসময় ভুল জায়গায় ভুল কাজ করে। তোমাকে লাইনে রেখেছে কেন এখন? বেশ করেছে, নতুবা এত বড় সত্য আমি না জেনেই মরে যেতাম। আমার মেয়েকে তুই এত ভালোবাসিস, আবার কাছে টেনে নে বেটা। আদর যত্ন পেলে সব ভুলে যাবে আমার শাহজাদি। আর একটা কথা, মোনাকে কাজে লাগা, ও শাড়ি খুব ভালো চেনে। ইমরান লজ্জা পেল। নয়ন মুহূর্তটাকে আনন্দময় করতে বলে উঠল, ভাই ইমরান তোমাকে কি এখনো ভাই ডাকে? মিনহাজ হেসে বলে উঠল, কেন, তুই শুনিসনি? ছে ছে, শ্বশুর বাবার সমান তাকে তুই ভাই ডাকিস? আমাকে আজ থেকে মামা ডাকবি, ভাইকে আব্বা ডাক। ইমরানের ঠোঁটের কোণে লাজুক হাসি। হাসি আড়াল করে ঠোঁট টিপে বলে, ডাকবো যেদিন আব্বার মেয়ে আমাকে স্বামী হিসেবে কবুল করে নেয় সেদিন। ততদিনে আমি ইন্নালিল্লাহ। দুজনই সমস্যারে চিৎকার দিয়ে উঠল। প্লিজ। নয়ন আবেগী কণ্ঠে বলল, এসব বলো না, নিতে পারছি না। সারাক্ষণ একটা চিন্তার মধ্যে থাকি দুজন। ইমরান অফিসে গিয়ে কাজ ভুল করছে, ওর আত্মবিশ্বাস কমে যাওয়াতে আমি ঘাবড়ে যাচ্ছি। আমাদের সাহস তুমি ভাই, তুমি যদি এসব বলো আমাদের কি হবে? একটু তো রহম করো। আমাদের সব থাকা সত্ত্বেও তুমি নেই পাশে, একজন অভিভাবক নেই, অফিস তোমাকে ছাড়া শূন্য ভাই। আমি তাও দুই একটা কথা মজা করি। ইমরান জিন্দা লাশের মতো পড়ে থাকে নিজের কেবিনে, এখনো কেমন মানে দম ধরে বসে আছে দেখো। মিনহাজ মুখে হাসি রেখে বলে, আসলে কি বাজবো রে? এতক্ষণ থম মেরে চুপ করে থাকা মানুষটা এবার বলে উঠল, ফিরে এসো, নয়তো আমি অনেক কিছু হারাবো। একটা মিনহাজ ভাই হারাবো, শ্বশুর হারাবো, আমার মোনালিসার সুখ হারাবো। সবচেয়ে বড় কথা, তোমার মেয়ের মুখের হাসি হারাবো। আমি প্রতিনিয়ত দোয়া করি তোমার জন্য। আল্লাহ মহান। আমার মেডিসিনের সময় হয়েছে, রাখছি। আল্লাহ হাফেজ। সংযম বিচ্ছিন্ন হতে ইমরান বলল, নয়ন, এদিকের কাজ গুছিয়ে আমি থাইল্যান্ড যাব। আমার ভালো লাগছে না, একবার ঘুরে আসবো, সচক্ষে দেখে আসবো চিকিৎসার অবস্থা। তাই করিস, তুই একবার ঘুরে এলে এরপর আমি যাব। দুঃখটুকু আড়াল করে এগিয়ে চলার আরেক নাম জীবন। প্রতিনিয়ত ভালো থাকার দুর্দান্ত অভিনয়টুকু চালিয়ে যেতে যেতে ক্লান্ত পথের পথিক দুইজনই। শেষ কোথায়? চুপচাপ রেডি হয়ে বসে আছে প্রেয়সীর জন্য। ম্যাডাম তৈরি হচ্ছে। গতকাল রাতে তাকে রাজি করাতে বেগ পেতে হয়েছে দুজনের। ইমরান বেশি কথা বলেনি, নয়নই রাজি করিয়েছে। তবে ম্যাডামের শর্তের ভাণ্ডার শুনে যে কর্তামশাই খুশি হননি তার চেহারা দেখলেই বোঝা যায়। নয়নী গতকাল রাতে কামরাতে ডেকে আনে প্রথমে। সোফায় বসে আছে নির্জনতাকে আপন করে। নয়ন সামনে এসে বলল, মোনা, তোর সাথে আমার কিছু কথা ছিল।
মাথা চেকে সায় দিতেই পুরো ঘটনা খুলে বলল। প্রথমে শক্তপোক্তভাবে নাকচ করে দিল। ইমরান দূরে বারান্দায় ছিল। প্রতিটা বাক্য, শব্দ জানালা খোলা থাকায় স্পষ্ট বারান্দায় শোনা যাচ্ছিল। হাতের সিগারেটটা ফেলে ত্রস্ত পায়ে রুমে এসে মোনার বরাবর বসলো। নয়নের সামনে অনুরোধ করে বলল, মোনালিসা, আমাকে ন্যায় অন্যায়ের কাঠগড়ায় দাঁড় করানোর অনেক সময় আছে, তবে যে প্রজেক্টটা হাতে নিয়েছি তা তোমাকে ছাড়া অসম্ভব। আইরিন আপাকে শাড়ি পরতে দেখেছি, কিন্তু আপা এই কাজের জন্য রাজি হবে না। তোমাকে আমি যতবারই দেখেছি জামদানিতে দেখেছি, তুমি যেভাবে জামদানি আঁকড়ে ধরেছো আমার মনে হয় না এত গভীরে যেয়ে কেউ উপলব্ধি করবে। নয়ন মুচকি মুচকি হাসছে। কথার মাঝেই ইমরান চোখ রাঙাচ্ছে। এদিকে মোনার মাথা নত। নয়নের মনে হলো মোনাকে ইমরান নিজেই বুঝিয়ে নিক। উঠে গেল ফোন আসার বাহানাতে। ইমরান আর একটু কাছে এসে বলল, তোমার বাবাই বললো তোমাকে এই দায়িত্ব দিতে, এর পরিবর্তে স্বাস্থ্যের পরিমাণটা আমার জন্য বাড়িয়ে রেখো প্রতিনিয়ত। বাবার কথা শুনে কিছুটা নরম হলো মোনা। একদম সরাসরি বলল, আমার শর্ত আছে। শর্তের কথা শুনে নয়ন এগিয়ে এলো। ভ্রুকুচকে বলল। বিয়ের শর্ত? মোনা প্রতি উত্তর দিল, আমার শর্ত আছে, আমি অফিসে ভার্সিটি শেষ করে আসব, পুরো প্রজেক্টে কাজ করব আমার সর্বোচ্চটা দিয়ে, তবে মোনাশা ইকবাল হয়ে। কখনোই আমাকে মিস্টার ইমরান শরীফ খানের মিসেস হিসেবে কেউ চিনবে না, কারণ উনি নিজেই আমাকে স্ত্রী হিসেবে মন থেকে মেনে নেয়নি। নয়ন একটু রেগেই বলল, এটা কেমন কথা? সবকিছুর একটা লিমিট আছে মোনা। অফিসে কি তুমি অবিবাহিত হয়ে ঘুরবে নাকি? মিনহাজ ভাই নেই, আমি যতক্ষণ থাকি ভালো। নিরাপত্তার একটা ব্যাপার আছে। ইমরানের কথা জানলে সকলের মাঝে শ্রদ্ধার ভয় কাজ করবে। আমার শ্রদ্ধা আমি অর্জন করতে পারবো। মামি কি তোমার পরিচয় ঘোরে? আমি ওভাবে বলিনি মা, আমি বুঝাতে চাইছি তুমি ছোট। কথা কেড়ে নিয়ে কাট উত্তর দিল, তাতে কি, এমনিতেই তো সবাই বুঝবে বাবার ফেভারে যাচ্ছি। বাবার ফেভারে যাচ্ছি। বাবা এমন অফিস আছে বললেই তো আমি অগ্রাধিকার পাচ্ছি, তাহলে আর এই পরিচয়ের প্রয়োজন নেই। নয়ন আর মোনার মাঝে হালকা স্নায়ুযুদ্ধ চলছে। ইমরান দুজনকে থামিয়ে বলল, ঠিক আছে, আমার সমস্যা নেই। তোমার মতামতের উপর অবশ্যই গুরুত্ব দেওয়া হবে, তুমি যেভাবে চাইছো তাই হবে। ধন্যবাদ। নয়ন চিন্তিত মুখ করে বেরিয়ে গেল। ইমরান আশ্বাস দিল সে সব সময় তৎপর থাকবে। মোনার অভিসন্ধি ইমরানের কাছে স্পষ্ট। ইমরান যেই পরিচয় দিতে নারাজ ছিল, নিজের অনুভূতি প্রকাশ করে নিয়ে আজ মোনার সেই পরিচয় নিজ থেকে পরিচিত হতে অসম্মতি জানালো। রুমে জিনিসপত্র নাড়ার শব্দে রাতের ভাবনা থেকে বেরিয়ে এলো। ঈশান বেরিয়েছে সকাল 8টায়। মোনা রুমে ঢুকে ইমরানকে প্রস্তুত দেখে বলল, বসে আছেন কেন? আমি আপনার সাথে যাচ্ছি না। বাবার গাড়ি আসলে ওটাতে যাব। অফিস টাইম 9টায় জানি। আমি 9:30 অফিসে থাকবো। প্রথম দিন একটু দেরি হবে। ইমরান মুখে একটি শব্দ উচ্চারণ না করে মাথা ঝুঁকিয়ে উঠে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবছে মেয়েটাকে এইভাবে কষ্ট দেবে। অন্যমনস্ক হয়ে বেরিয়ে গেল। গ্যারেজের সামনে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। রবিন গাড়ি বের করছে। দূর থেকে বারান্দার দিকে তাকিয়ে দেখলো মোনা গাছে পানি দিচ্ছে। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। গাড়িতে বসে গুরুত্বপূর্ণ কল রিসিভ করলো। লক স্ক্রিনে ঈশানের ছবি। ঈশান বাবার ফোনে গতকাল বাবা মায়ের বিয়ের দিনের ছবি পাঠিয়েছে। তা স্ক্রিনে সেট করা। ছবিটির দিকে তাকিয়ে এক দৃষ্টিতে ভাবছে, যদি তুমি জানতে মোনালিসা কত রাত নির্ঘুম কাটিয়েছি তোমায় দেখে, তবে তুমি বাকি জীবনের প্রতিটি রাত আমার নামে করে দিতে। সঠিক 9:30টায় নয়নের সাথে মোনা অফিসে ঢুকেছে। বেশ কিছু মাস পর অফিসে আসাতে সকলে মোনাকে দেখে খুশি হলো। তবে মোনা ওর প্রিয় সাদাব ভাইদের দলটাতে আগের মতো উচ্ছ্বাস পেল না। তামান্না আপু এবং চৈতি আপু এগিয়ে এসে ধরলেও রিমি আপু হালকা হাসি দিল বেশ দূর থেকে। বাকিরা সাদর সম্ভাষণ জানালো, বুঝালো কাজ শেষ করে আসছে। নয়ন মোনাকে নিয়ে ইমরানের কক্ষে ঢুকতেই ইমরান মনোযোগ দিয়ে একবার দেখে চোখ সরিয়ে ফেলল। বাসন্তী রঙা জামদানি পরেছে, সাথে পরেছে কমলা রঙা চাদর। আজ বেশ বড় লাগছে। হিজাব পেঁচিয়েছে, চলনে আভিজাত্য ফুটে উঠেছে। মামা ভাগ্নি দুইজনই বসলো। ইমরান দুইজনের জন্য কফি অর্ডার করলো। এরপর মূল কথা বলল, আমরা এখান থেকে রূপগঞ্জ যাচ্ছি। তাদের সাথে আমার কথা হয়েছে, অনেক কিছু বুঝেছি, বাকিটুকু ওখানে গিয়ে মোনালিসা বুঝে নেবে। কফি খাওয়া শেষে তিনজন বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
এমন সময় রিমি প্রবেশ করলো। রিমির হাতে জামদানি শাড়ির প্রজেক্টের একটা ফাইল। ইমরান ফাইলটা দেখে মোনার দিকে এগিয়ে দিয়ে বলল, চেক করো তো ঠিক আছে কিনা। মোনা ফাইল হাতে নিতেই রিমির চেহারা বিমর্ষ হলো। মোনা কেন চেক করবে? মোনা ডিটেলস দেখে বলল, এখানে শুধু 40 কাউন্ট এবং 60 কাউন্টের বিবরণ ও লিস্ট আছে। আর কি কি লাগবে? 80, 84, 100, 120 কাউন্ট। এছাড়া হাফ সিল্ক, কটন এবং ফুল সিল্কের। ইমরান রিমির দিকে তাকিয়ে বলল, শুনেছেন এগুলো ডিটেলসও লাগবে। রিমি চুপচাপ মাথা তুলালেও প্রশ্ন করলো, স্যার আপনারা কি বের হবেন? ইমরান এমন প্রশ্নে বিরক্ত হলো। কড়া উত্তর দিবে ভেবেছিল, কিন্তু নয়ন উত্তর দিল, হ্যাঁ, কেন কাজ আছে? না, কিন্তু মোনা আসলো তো অফিসে, তাই ভাবলাম। মোনা আমাদের সাথেই যাচ্ছে। বাড়ি যান, আসি আমরা, গুরুত্বপূর্ণ কথা আছে সকলের সাথে। রিমির অপমানে লাগলো বেশ। মুখ ফুলিয়েই বেরিয়ে গেল। প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করলো মোনা। বেরিয়ে এসে ইমরান সকলকে জানান দিল, মোনাশা ইকবাল আজ থেকে মিনহাজ ইকবালের অবর্তমানে অফিসে বসবে এবং জামদানি প্রজেক্টের হেড হিসেবে কাজ করবে। জামদানির ব্যাপারে মোনার দক্ষতা অন্যদের তুলনায় অনেক বেশি। মেয়েদের মাঝে অনেকে এর সাথে একাত্ম প্রকাশ করেছে, কারণ এরা প্রত্যেকে জানে মোনার শাড়ির প্রতি ঝোঁক বেশি এবং বেশিরভাগ সময় মোনাকে জামদানিতেই দেখা গিয়েছে। যেমন আজ বাসন্তী জামদানিতে খুব সুন্দর দেখাচ্ছে। নিজেই যেখানে নিজের প্রোডাক্টের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে। রূপগঞ্জের রাস্তা কাদামাখা। নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা এই রূপগঞ্জ। তাঁতিদের বাসস্থান, পল্লী, কারখানা সব এখানে। ভৌগোলিক পরিবেশের জন্য এখানে তাঁতপল্লী গড়ে উঠেছে। জমির আইল ধরে হাঁটতে হচ্ছে। এত ভেতরের রাস্তায় গাড়ি আসে না। হিল জুতা খুলে হাতে নিল। ইমরান হাত বাড়িয়ে দিল শক্ত করে ধরার জন্য। মোনা ধরল না, নিজের মতো করে হাঁটছে। দিন যত যাচ্ছে মোনার প্রতিটা অপেক্ষা ইমরানের জন্য কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। তাঁতির বাসায় ঢুকে মোনা বেশ কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে সব তথ্য জেনে নিল। কিছু জামদানি কিনে নিল স্যাম্পল হিসাবে, সবাইকে বোঝানোর উদ্দেশ্যে। আর একটা জামদানির এক্সক্লুসিভ ডিজাইনের কাজ ধরবে বলে জানালো। এদিকের কাজ শেষ করে ক্লান্ত হয়ে সবাই বাসায় ফিরে গেল। বাসায় ফিরে এসে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলো সকলে। ড্রয়িং রুমে কাকন বসে আছে, সামনে ঈশান বসা। প্রতিটি মেয়ের মাঝে স্বামীর প্রাক্তনকে দেখলে হিংসা জাগে, তেমনি মোনারও ভেতরটা ফুটন্ত গরম পানির মতো টকবগিয়ে উঠল। ঈশান মোনাকে দেখে সালাম দিল। আইরিন ভাই এবং মোনাকে দেখে কিচেন থেকে বের হলো। কাকন আসার পর ওর সামনে ঈশানকে বসিয়ে নিজে চলে গেল। ঈশান বেশ ইতস্তত বোধ করছিল। ইমরান সামনে এসে সালাম দিল। মোনা এক নজর কাকনের দিকে তাকাতেই লজ্জা জেগে উঠল। পাতলা জর্জেট কাপড়, পেট স্পষ্ট সাদৃশ্য, স্লিভলেস ব্লাউজ, গলাটা বেশ বড়, বুকের ভাঁজ দৃষ্টিকটু ঠেকছে, চুলগুলো বাদামি লাল। নায়িকার মতোই লাগছে, তবে ভদ্র সমাজের ভাষায় বেশ অশ্লীল। ইমরানের দিকে তাকিয়ে বলল, বাহ, নিউলি ম্যারিড কাপল কি বাইরে ঘুরতে গিয়েছিলেন? ইমরানের নজর ফোনে সীমাবদ্ধ ছিল। এমন প্রশ্নে উত্তর দিল, কেন এসেছো? একটা ফুলের বুকে এগিয়ে দিল মোনা এবং ইমরানের দিকে। জানালো, অভিনন্দন, নতুন জীবনের জন্য শুভকামনা। মোনা বুকে না ধরলেও ইমরান একপাশে রেখে দিল। কাকন মোনাকে প্রশ্ন করলো, বয়সে আমার চেয়ে অনেক ছোট। এতক্ষণ মোনা চুপ থাকলেও এবার জবাব দিল, কেন, আপনার বুঝি হিংসে হচ্ছে? কাকন রেগে গিয়ে বলল। মোনা কথা মাটিতে পড়তে না দিয়ে পুনরায় প্রতি উত্তর করল, ছুঁড়ে ফেলে গিয়ে তো আফসোস হচ্ছে, তাই বুঝি আবার বর্তমান স্বামীর সাথে ডিভোর্সে যেতে চাইছেন? পুনরায় নজর আমার মানুষটার দিকে। খবরদার মিসেস কাকন, আমি মোনাশা ইকবাল সহজে কোনো জিনিস পছন্দ করি না। একবার যে জিনিস নিজের করে পাই তা কাউকে দিই না কখনো। এর জন্য যদি কাউকে আঘাত করে ভাঙতে হয় তবে আমি খুশিতে আনন্দে মেতে আঘাত করতে এক পাও পিছাবো না। আপনি এখন ভুল ট্র্যাকে আছেন। সোনালী সরকার, সোনালী সকাল, আমার সংসার, আমার রাজ্য, এখানে রানী আমি। আমার কথায় সব হবে, বাকি রইল রাজা আর রাজপুত্র। এরা দুজনেই আমার। আপনি এসেছেন মেহমান হয়ে, ফিরে যাবেন মেহমান হয়ে, এটি আপনার অনুরোধ।
এটি আমার অনুরোধ, নতুবা হাতে ভিক্ষার থালা ধরিয়ে দিব। এমন অপমানে থমথমে মুখ হয়ে গেল কাকনের। ইমরান চুপচাপ মোনার তেজ দেখছে। ঈশান মোনার পাশে এসে বসতেই মোনা মিষ্টি হাসি দিয়ে ঈশানের দিকে তাকালো। ঈশান মোনার দিকে তাকিয়ে বলল, মা, আমি সব সময় তোমার পাশে থাকবো। কাকনের দিকে তাকিয়ে বলল, আপনার চলে যাওয়া উচিত মিসেস কাকুন, আর আসবেন না এই বাড়িতে। জন্ম তো রাস্তার কুকুর বিড়ালও দেয়, জন্ম দিলেই কি মা হওয়া যায়? আমি আপনাকে আর দেখতে চাই না। ইমরান উঠে ছেলেকে আঁকড়ে ধরে বলল। বাবা উপরে যাও। মোনার দিকে ঈশান তাকাতেই মোনা ইশারা দিল। ঈশান ওপরে চলে গেল। এদিকে আইরিন অনবরত কথা শোনাচ্ছে কাকনকে। এক পর্যায়ে কাকন যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। ছেলের কাছ থেকে এভাবে অপমানিত হবে কখনোই ভাবেনি। দরজা পর্যন্ত গিয়ে ছুটে এসে সকলের সামনে ইমরানকে জড়িয়ে ধরল। ঈশান ওপর থেকে দেখছে। ইমরান ঘাড় ঘুরিয়ে ছেলেকে দেখে চরম লজ্জা পেল। কাকন ইমরানকে কিছুতেই ছাড়ছে না। কান্না করতে করতে বলল, ইমরান, আমি আর পারছি না এই সংসারে, আমাকে প্লিজ নিজের করে নাও। প্রতি মুহূর্তে তোমাকে মিস করি। মোহে ছিলাম তাই ছেড়ে গিয়েছি। তুমি আর ঈশান তো আমার সব, ফিরিয়ে নাও না আমাকে। বাড়ির সকলের মাথা নত। ইমরানের বুকের ভেতর কাঁপছে। মোনার চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। ঈশান ওপর থেকে ছুটে আসছে। আচমকা চিৎকার দিয়ে বলল, পাপা, মা। কাকনকে এক ঝটকায় সরিয়ে ছুটে গিয়ে মোনাকে ধরল। ঈশান চেঁচিয়ে কাকনকে বলল, বেরিয়ে যান আপনি আমাদের বাড়ি থেকে। আপনার জন্য আমার মা অসুস্থ হয়ে পড়েছে। রাবিয়া আন্টি, মতিয়া আন্টি, বের করো ওনাকে। ঈশানের চিৎকার বাড়ির দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। ইমরান মোনাকে ধরে সোফায় বসিয়ে দিল। একে তো সারাদিন জেদ করে তেমন কিছু খায়নি, এর মাঝে এইসব জিনিস সহ্য হলো না। বুকের ভিতর কেঁপে উঠল, চোখ বেয়ে ঝরছে অনাহত অশ্রু। ইমরান রুমে এসে বিছানায় শুয়ে দিতেই আইরিন বলল, মেয়েটার সাথে একান্তে কিছু সময় কাটা। সবাই রুম থেকে বেরিয়ে যেতেই ইমরান মোনার বালিশের পাশে বসলো। মাথা থেকে হিজাব সরিয়ে বাতাস চলাচলের ব্যবস্থা করলো। কপালে হাত দিয়ে চুপচাপ শুয়ে আছে, কথা বলতে পারছে। তখনের ওই চিত্র নিতে পারেনি। শরীর সমস্ত ভর ছেড়ে দিয়েছিল, জ্ঞান হারায়নি। ইমরান মোনার হাত ধরল। মোনা হাতের মুষ্টি আরো দৃঢ় করলো। দুচোখ পেয়ে অশ্রুধারা। কপাল থেকে মোনার হাত সরিয়ে গাল দুটো মুছে দিল। বেশ কিছুক্ষণ পর বলল, আমি ঈশানের সামনে ওর সাথে খারাপ ব্যবহার করতে চাইনি, তাই। কথা শেষ করতে দেয়নি মোনা, তার আগেই নিজের বাক্য প্রকাশ করলো। আমি একটু একা থাকি। ইমরান মাথা নেড়ে উঠে গেল। ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরালো। ভেতরের রাগটা উতরে উঠছে। মোনার ভিতর কি চলছে তার কিছুটা হলেও টের পাচ্ছে স্পষ্ট। হাতের ফোন বের করে কাকনকে ফোন দিল। কাকন রিসিভ করতেই রেগে বলল, লজ্জা শর্মের মাথাকে এমন কাজটা না করলে হতো না? ছেলে কি ভেবেছে? তোমাকে জড়িয়ে ধরতে আমার ভাবতে হবে ঈশান, ছেলেটাও তো আমাদেরই। Do you think I'm a manhole like you? How could you think this? Why did you touch me? How? Don't dare to touch me. Don't do this for next time. Understand? Did you call me whore? Definitely. যেই মেয়ে ঘরে ভালোবাসাময় স্বামী, আদরের সন্তান রেখে একটা নিষিদ্ধ ক্যারিয়ারের জন্য একবার ডিরেক্টর, একবার মেল কাস্ট বা একবার টপ পটেনশিয়াল পার্সনদের পেছনে ঘুরে সময় কাটায়, তাকে হোর স্লাটের চেয়ে ভালো কিছু বলা যায় না। টু মি ইউ আর আ স্পয়েলড লেডি, জাস্ট নষ্ট। বুঝতে পেরেছো? আমি যথেষ্ট রেসপেক্ট করে বলেই চুপ ছিলাম। ছেলে আজ লজ্জা পেয়ে আমাকে বলেছে, পাপা তুমি অপবিত্র হইও না, আমার মাকে ঠকিও না। সে ইনডিরেক্টলি তোমাকে অপবিত্র বুঝিয়েছে। কাকন, তুমি কত অভাগা। আমার ছেলেটার মনে ভয় ঢুকেছে আমি যদি তার মাকে ঠকাই। মা বলতে নিজেকে ভেবো না, মোনাকে বুঝিয়েছে। তুমি এক জীবনে যা পারোনি, ছেলেটা মোনার সাথে গত কটা দিনে ততটাই অ্যাটাচড হয়ে গিয়েছে। ছি, ঘেন্না হচ্ছে আমার তোমার প্রতি। আমি আর দেখে নেব তুমি কিভাবে ভালো থাকো। ইমরান ফোন কেটে রুমে ঢুকলো। মোনা আগের জায়গায় নিঃসার হয়ে শুয়ে আছে। চোখ দুটো মাথার উপর দেওয়ালে নিবদ্ধ, গালের দুপাশ ভেজা ভেজা স্বর রমণীর। আপনি আমাকে কি ভাবেন? বিয়ে হয়েছে আজ প্রায় 15 দিন। আপনার প্রাক্তন স্ত্রীকে আমার উপস্থিতিতে কি করে অ্যালাউ করেন এই বাড়িতে? তুমি তো মানছই না তুমি আমার বর্তমান।
আমার মানা না মানাতে কি এসে যায়, এটাই সত্য। আমি কারোর দয়ায় বাঁচতে চাই না। বাবা এই কাজটা কেন করেছে আমি জানি না, তবে এর পেছনেও রহস্য আছে। আমি তা খুঁজে বের করবই খুঁজে। আপনি যদি ভেবে থাকেন আমার বর্তমানে প্রাক্তন স্ত্রীর সাথে মাখো সম্পর্ক রাখবেন, তবে আমার পক্ষে আপনার সাথে থাকা সম্ভব না। ইমরান তাচ্ছিল্য নিয়ে হেসে বলল, মোনা, শি ওয়াজ মাই ওয়াইফ অ্যান্ড মাই চাইল্ডস মাদার এজ ওয়েল। অসম্মান কখনোই করিনি তাকে আমি। ঠান্ডা মাথায় ভেবে দেখো, আজ আমার অন্যায়টা কি ছিল? আমি কাকনকে ইনভাইট করেছি? না। আমি ওর সাথে দুটো কথা ভালোভাবে বলেছি? না। আমি ওকে ভরা মজলিসে জড়িয়ে ধরেছি? না। তাহলে আমাকে কেন আঘাত করছো তোমরা মা ছেলে দুজনই? ঈশান কিছুক্ষণ আগে বলে গেল, পাপা মাকে ঠকিও না। আমি তোমাকে ঠকাচ্ছি মোনা? তুমি আমায় পছন্দ করো না বলে আমি কথা কম বলি তোমার সাথে। আর কিভাবে কি করবো বলো তো? আমি একা থাকতে চাই। ইমরান রাগ করে বেরিয়ে গেল। একাই থাকুক। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভালোই রাত। গাড়ি নিয়ে বেরিয়ে গেল। মনে একটু প্রশান্তি প্রয়োজন। সবাইকে দলে দলে ধরে ধরে বোঝাতে হবে ইমরান নির্দোষ, বুঝুক ভুল, কিসের এত ঠেকা। আর কাউকে বোঝানোর দায় ইমরান নেবে না। যে বোঝার সে বুঝবে, যে বুঝবে না সে দূরেই থাকুক। কাকনের কাজের জন্য মন চাচ্ছে গাড়ির নিচে পড়ে মরে যেতে। ছেলে মানুষের বয়স আছে এখন। ছি, এই বয়সে ছেলে নোংরামি দেখছে। রাগটাকে সম্পূর্ণ ঝেড়ে স্টিয়ারিংয়ের ওপর ঝড় তুলেছে। হাতের ছেলের এই পাশটা বেশ শান্ত। দু একটা মানুষের আনাগোনা আছে। গাড়িটা একপাশে দাঁড় করিয়ে জীবনের সমীকরণ মেলাতে ব্যস্ত। সম্পর্কে গুণ এসেছে, বিয়োগ হয়েছে, ভাগ হয়েছে, অবশেষে যোগ এসেছে। সব কিছুর ফলাফল লেস দেন অথবা মোর দেন ইকুয়াল হচ্ছে না। কাকন কখনো ইমরানকে ভালোবাসেনি, বেসেছে ইমরানের ফ্যান্ডামকে। কাকনের সাথে প্রথম পরিচয় স্কুল প্রাঙ্গণ। দেখতে শুনতে স্কুলের সেরা সুন্দরী হলেও ইমরান মোটেও হ্যান্ডসামের তালিকায় ছিল না। তবে খ্যাতি ছিল তার। নামকরা স্কুলে পড়াশুনো করে সবকটা ভাই বোন। বাবা শহরের নামজাদা শিল্পপতি। এত কিছুর মাঝেও ভদ্র শান্ত ছিল। বোন এসে টিফিন দিয়ে যেত দুই ভাইকে। ইমরান যখন নবম শ্রেণীতে, তখন থেকেই কাকনের আলাদা আকর্ষণ জন্মায়। কাকন জুনিয়র ছিল 3 বছরে। ছেলেদের শাখা এবং মেয়েদের শাখা ষষ্ঠ শ্রেণীতে আলাদা হয়ে যায়। স্কুলের পরিচিত মুখ ছিল ইমরান। কালচারাল প্রোগ্রামে খুব সুন্দর গান ও কবিতা আবৃত্তি করতে জানত। অন্যদিকে কাকনও বেশ পরিচিত। নাচের প্রতিযোগিতায় তাকে হারানো কার সাধ্যি। প্রথম পরিচয় হয় ইমরানের বিদায় অনুষ্ঠানে। সেদিন ইমরান স্টেজে গান গেয়েছিল। সেই গানে কাকনকে নাচতে অনুরোধ করা হয়েছিল। ইমরান স্কুল থেকে বের হয়ে গেলেও নিজেদের মাঝে যোগাযোগ বন্ধ হয়নি। ধীরে ধীরে পরিচয় থেকে প্রণয়। এই পরিচয় প্রণয়ের রূপ নেয় ইমরান যখন কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়। কাকনের দ্বিপাক্ষিক প্রেম যেদিন ইমরানের কাছে ধরা পড়ে, বোকা ইমরান বুঝতে পারেনি এই মেয়ে 2 নৌকায় পা দিয়ে চলছিল। ইমরান বুয়েটে অ্যাডমিশন নেওয়ার পর প্রাক্তনকে ছেড়ে ইমরানের কাছে ছুটে আসে। বহু ঝক্কি ঝামেলা পোহানোর পর অল্প বয়সে পালিয়ে বিয়ে করে ইমরান কাকন। শাহাদত সাহেব যখন ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেন, তখন ইমরান চোখের সামনে বাস্তবতা দেখতে পায়। বিয়ের প্রথম কয়েক মাস ইমরানের জমানো টাকা থেকে বেশ চলেছে সংসার। ছোট্ট একটা 2 রুমের বাসা ভাড়া নিয়েছিল। টিউশন করিয়ে মাসে অনেক টাকাই নিজের ভাগ্যের লিখনে লিখিয়েছিল। কাকন তখন ইউনিভার্সিটিতে, ইমরান 3য় বর্ষে। বিভিন্ন নাটকে অভিনয় করে। ইমরান বাধা দেয়নি। এর মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে ঈশান এসে পড়ে, যা কাকনের কেরিয়ারে হুমকি স্বরূপ। ইমরানের জন্য ছিল আশীর্বাদ। টুকটাক ছেলের জন্য জমানো হলো বেশ কিছু টাকা। চরম বাস্তবতার মুখোমুখি হলো এরপর। বাইক অ্যাক্সিডেন্ট করে যখন ঘরে বসে গেল, সেবার প্রথম মুখোমুখি হলো জীবনের নির্মমতার। বুয়েটে যাওয়া বন্ধ। পায়ের ট্রিটমেন্টের জন্য জমানো সব টাকা শেষ। শখের গিটার বিক্রি করে দিয়েছে। কাকনকে বন্ধুরা বলেছিল গলার চেন বিক্রি করে ইমরানের পায়ের অপারেশনটা করাতে। কাকন রাজি হয়েছিল, তবে চেনটা চুরি হয়ে গিয়েছে। তখন ঈশান কাকনের পেটে। কাকন এক পর্যায়ে ইমরানকে জানায় সে অ্যাবর্শন করতে চায়। ইমরান রাজি হয়নি। ভাঙা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পড়াতে বের হতো। কাকনের ক্যারিয়ার তখন আকাশ ছুঁয়েছে। কাকনের পরবর্তী ছবির ডেট পরের বছর। তার ডেলিভারির পর শুটিং হবে দেশের বাইরে। সে কিছুতেই বাচ্চা নিয়ে মুভ করতে পারবে না। এক পর্যায়ে কাকন ইমরানকে 2টো অপশান দেয়। ঈশান থাকবে,
1 বছর পর ঈশানের সকল দায়িত্ব ইমরান নেবে এবং কাকন ডিভোর্স চায়। অন্যদিকে ঈশান থাকবে না, ওদের সম্পর্ক থাকবে। ওর ক্যারিয়ার সেট হলে নতুন বাচ্চা হবে। এই বাচ্চা ওর ক্যারিয়ারের জন্য বিরাট বাধা। অন্যদের মতো হোমমেকার হয়ে ঘরে বসে বাচ্চা পালতে পারবে না সে। এছাড়া ইমরানের এত ভালোবাসা দেখানো ওর অসহ্য লাগে। শুটিং সেটে গিয়ে দিয়ে আসা, নিয়ে আসা, কয়েকটা শার্ট প্রতিদিন পরা, কোনো লাক্সারি নেই। বিয়ের আগে তো সব ছিল। বাবাকে কেন মানাতে পারলো না? পালিয়ে বিয়ে না করলেই হতো। হঠাৎ গাড়ির হর্নের আওয়াজে ধ্যান ভেঙে বাস্তবতায় ফিরে আসে।